সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পরিমাণগত রসায়নের উপর দ্বিতীয় ক্লাসটি নেব। ক্লাসের শুরুতে আমি তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আমরা যদি এই যে ক্লাস, অনলাইন ক্লাস, দিস ইজ অলসো ক্লাস, পড়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তুমি যদি না পড়ো অথবা তুমি যদি মনে করো তুমি পরে পড়ে নেবা, কিন্তু এমন তো হতে পারে যে তুমি পরে পড়ার যথেষ্ট সময় পেলে না, তাহলে কিন্তু তুমি বঞ্চিত হলে। সুতরাং আমার মনে হয় সবচেয়ে ভালো হলো তুমি এখনই পড়ে ফেলা। পড়ে তুমি ধরো কোনো কিছু বুঝতে পারলে না, বুঝতে পারলে ঠিক আছে, ওকে ফাইন। বুঝতে না পারলে তুমি কমেন্টসে এটা তুমি জানিয়ে দিলে তোমার সাথে এটা আমরা শেয়ার করতে পারলাম, তোমার পড়াগুলো হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা অংশ হলো ফিরে দেখা, অর্থাৎ আমরা গত ক্লাসে যা আলোচনা করেছি সেটাকে আমরা একটু ফিরে দেখব, আমরা একটু স্মরণ করার চেষ্টা করব। দ্বিতীয়টা হবে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ারও চেষ্টা করব। আশা করি তুমি খাতা কলম নিয়ে শুরু করবা। তোমার হাতের কাছে তোমার খাতাটা রাখো, কলমটা রাখো, তুমি লিখে ফেলো খাতার মধ্যে। আজকে তারিখটা দাও, তারিখটা দিয়ে তুমি লিখো পরিমাণগত রসায়ন লিখে তুমি ফিরে দেখার মধ্যে মোলার আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাভোগাড্রো সংখ্যার সাথে তুমি পরিচিত। কোন পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যা হলো একটা সংখ্যা, সেই সংখ্যার মানটা কত? 6.023 × 10⁻23। এই সংখ্যার সাথে তোমরা সবাই পরিচিত। 6.023 × 10⁻23, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এখন মোল আমরা কাকে বলি? মোলের সবচেয়ে ভালো সংজ্ঞা হলো এরকম বলা যাবে, গ্রাম আণবিক ভরকে, দ্যাট ইজ গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে, এভাবে বলা যাবে। গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকেও মোল বলে। এখন আণবিক ভরকেও মোল বলে, পারমাণবিক ভরকেও মোল বলে। এই কথাগুলোর মধ্যে কনফিউশন এড়াবার জন্য মোল অণু, মোল পরমাণু, এই কথাগুলিও ব্যবহার করা হয়। তার মানে আণবিক ভর তত গ্রাম হলো তার এক মোল অণু। যেমন হাইড্রোজেন আণবিক ভর 2, তাহলে হাইড্রোজেনের এক মোল অণু বললে আমরা 2 গ্রামকে বুঝে নেব। তো মোল অণুকে শুধু মোলও বলা হয়। আবার যদি বলা হয় হাইড্রোজেনের এক মোল পরমাণু, তাহলে তার পারমাণবিক ভর তত গ্রামই হলো তার এক মোল পরমাণু। আমি উদাহরণ দিচ্ছি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? গ্রসলি বললে 1, তাহলে হাইড্রোজেনের এক মোল পরমাণু সমান 1 গ্রাম। অক্সিজেন দিয়ে যদি বলো, অক্সিজেনের এক মোল অণু সমান 32 গ্রাম। ঠিক আছে, অক্সিজেনের এক মোল অণু সমান 32 গ্রাম। অক্সিজেনের এক মোল পরমাণু সমান 16 গ্রাম। তুমি যদি নাইট্রোজেন দিয়ে বলো, নাইট্রোজেনের এক মোল অণু সমান কত? 28 গ্রাম। নাইট্রোজেনের এক মোল পরমাণু সমান কত? 14 গ্রাম। ঠিক আছে, তো সবচেয়ে ভালো সংজ্ঞা হলো মোলের, যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এত সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন বিদ্যমান, তাকে ওই পদার্থের এক মোল বলে। আমি কি আবার বলবো? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, অর্থাৎ যত গ্রাম পরিমাণের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, অবশ্যই গ্রামে প্রকাশিত পরিমাণের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি কণা বিদ্যমান, তাকে এক মোল বলে। এভাবে বললে আমরা বলতে পারি কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি কণা, এই কণা মানে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, কণা বিদ্যমান, তাকে ওই পদার্থের এক মোল বলে। মোলার আয়তনের সাথেও তুমি পরিচিত। আয়তনের বিষয়ের সাথে সবসময় তাপমাত্রা এবং চাপের বিষয়টা জড়িত। যখনই তুমি আয়তনের কথা বলবে তখন তোমাকে চাপ এবং তাপমাত্রার কথাও বলতে হবে। তাহলে এই জন্য এই সংজ্ঞাটাকে আমরা এরকম বলবো যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাস কর্তৃক দখলকৃত আয়তনই হলো তার
মোলার আয়তন। আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রার চাপে 1 মোল পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হবে ওই পদার্থের মোলার আয়তন। ওকে ফাইন, আমরা একটা দুটো উদাহরণ একটু লিখি। যেমন 1 মোল পটাশিয়াম নাইট্রেট। তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 মোল পটাশিয়াম নাইট্রেট বললে তুমি কি বুঝবা? 1 মোল, আমি কিন্তু এখানে মৌল লিখি না, আমাদের অনেক ছেলে মেয়ে ভুল করে মৌল লিখে। মৌল তো মৌলিক পদার্থ, এটা হলো মোল, MOL মোল। 1 মোল পটাশিয়াম নাইট্রেট সমান কত? তাহলে তুমি তার আণবিক ভর বের করো। কি বের করো? আণবিক ভর বের করো। তো আণবিক ভর যদি তুমি বের করো, সরি পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর হলো 101.1। এটাকে গ্রামে প্রকাশ করলে 101.1 গ্রাম। সুতরাং 1 মোল পটাশিয়াম নাইট্রেট বললে আমরা বুঝবো 101.1 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। অর্থাৎ তুমি একটা জিনিস লক্ষ্য করো, আসলে গ্রামটা কিসের একক? ভরের একক। মোলটাও আসলে ভরের একক। গ্রামটা ছোট একক, মোলটা বড় একক। আমার কি আর কোনো উদাহরণের প্রয়োজন আছে? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই। যেমন তোমাকে যদি বলা হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তুমি বের করলে হবে 98 গ্রাম। তা তোমাকে যখনই বলা হবে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কতটুকু, তুমি বলবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, অসুবিধা নেই। কেমন? তো গত ক্লাসে আমরা দুটো সূত্র ব্যবহার করেছিলাম, এই সূত্রগুলো আমরা একটু রিপিট করি। আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম, আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ হয়তো জানো, হয়তো জানো না। আদর্শ গ্যাস সমীকরণ হলো পিভি সমান nRT। জানলেও আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করব। আমাদের এখানে পরিচয়গুলোর মধ্যে যদি আসা যাক, আদর্শ গ্যাস সমীকরণ এটা হলো গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আদর্শ গ্যাস সমীকরণ। পিটা হলো গ্যাসের চাপ, পি হলো গ্যাসের চাপ, ভিটা হলো গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, এনটা হলো গ্যাসের মোল সংখ্যা, ঠিক আছে। পিটা হলো গ্যাসের চাপ, ভিটা হলো গ্যাসের আয়তন, এনটা হলো গ্যাসের মোল সংখ্যা। আমি এদিক দিয়ে লিখি, আমার বোর্ডটা ছোট। আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এর নির্দিষ্ট মান আছে। কত মান? দুইটা মান আছে। আমরা এখানে একটা মান যদি লিখি 0.0821, এটার এককটা হলো লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। টি হলো গ্যাসের পরম তাপমাত্রা, গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। এটার সাথে তোমরা পরিচিত আছো। তাহলে পিটা হলো গ্যাসের চাপ, ভিটা হলো গ্যাসের আয়তন, এনটা হলো গ্যাসের মোল সংখ্যা, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, টিটা হলো গ্যাসের পরম তাপমাত্রা। আমার মনে হয় সবচেয়ে ভালো তুমি একটু লিখে ফেললে তোমার পড়াগুলো হয়ে গেল। একটা কথা তোমাকে আমি একটু স্মরণ করে দিই, আমরা একটা অঙ্ক আজকেও রিপিট করব। এই ধরনের টপিকসগুলো আমাদের জন্য অবশ্যই খুব প্রয়োজন। তুমি এখানে লক্ষ্য করো, আর যদিও একটা ধ্রুবক, কিন্তু এটা কোনো বিশুদ্ধ সংখ্যা না, এর একক আছে। এককটা কি? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখন একটা অঙ্ক করার সময় আমরা একটা অঙ্ক রিপিট করব। তোমার যেহেতু আর এর মানটা তুমি চেঞ্জ করতে পারবে না,
যেহেতু আর এর মানটা আমরা রিপিট করতে পারবো না, আর এর মানটা আমরা চেঞ্জ করতে পারবো না, সুতরাং এই আর এর সাথে যে অ্যাটমসফিয়ার আছে, তাহলে আমরা পি যেটা আছে, পি যে এককে থাকুক এটাকে আমরা অ্যাটমসফিয়ারে রূপান্তরিত করে নেব। ভি যে এককে থাকুক আমরা এটাকে লিটারে রূপান্তরিত করব। আমি কথা কি বুঝাতে পারলাম? পি যে এককে থাকুক, তোমাকে এটা যদি আর এর এই মানটা তুমি বসাও, তাহলে পি যে এককে থাকুক না কেন এটাকে তুমি এটিএম এ নিয়ে আসতে হবে। ভিটা যে এককে থাকুক না কেন এটাকে তুমি লিটারে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখব কিছুক্ষণ পরে। প্লিজ যদি আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা কমেন্টে সেটা জানাবো, যেহেতু আমাদের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন হচ্ছে না, কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে ইন্টারাকশন হতেই পারে এবং তার মাধ্যমে তোমার জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আরেকটা সূত্র আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হলো অণুর সংখ্যা। অণুর সংখ্যা সমান হলো মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সংক্ষেপে যদি প্রকাশ করি, আমরা অণুর সংখ্যাকে ক্যাপিটাল লেটার এন দিয়ে প্রকাশ করতে পারি, মোল সংখ্যাকে স্মল লেটার এন দিয়ে প্রকাশ করতে পারি, অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এইভাবে এন এ দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু n ইন্টু এন এ। মূল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অণুর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে ফাইন, আমরা একটা অঙ্ক দেখি, একটু মুছে ফেললাম। একটা অঙ্ক আমরা একটু রিপিট করি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 74 সেন্টিমিটার মানকারে চাপে 1 মিলিলিটার কোন গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নটা লিখে ফেলবো, কষ্ট করে আমরা লিখে ফেলবো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 74 সেন্টিমিটার পারদ চাপে 1 মিলিলিটার কোন গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। আমরা লিখে ফেলি প্রশ্নটা। আশা করি আমাদের লেখা হয়েছে, আমরা একটু শুরু করা যাক। এটা আমরা দুটো স্টেপে করব, তুমি হয়তো এতক্ষণে অনেকে করে ফেলতে পারবা। এখানে আমরা দুটো স্টেপে করব। প্রথম স্টেপে আমরা বের করব মোল সংখ্যা, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে। ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে আমরা প্রথমে এন এর মানটা বের করব, রাইট? পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে আমরা প্রথমে এন এর মান বের করব, তারপর দ্বিতীয় সম্পর্কটা ব্যবহার করে আমরা অণুর সংখ্যা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে বলো, কথা বলো। প্রথমে মোল সংখ্যা, দ্বিতীয়ত অণুর সংখ্যা। মুছে ফেললাম। আমরা প্রথমে সূত্র প্রয়োগ করব। আমরা জানি পিভি সমান এনআরটি। আমরা আর এর মানটা ধরে শুরু করব। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এর অন্য আরেকটা একক আছে, সেটা ব্যবহার করলেও কোনো অসুবিধা নাই। কথা হলো এটাই যে আর এর মানের সাথে পি এবং ভি এর, আর এর যে একক আছে এককের সাথে পি এবং ভি এর এককটা সামঞ্জস্যপূর্ণ করে দিতে হবে, এই হলো কথাটা। যেমন পি ইকুয়াল টু তোমার এখানে আছে কত, 74, তাই না? 74 সেন্টিমিটার মার্ক। এখন তোমাকে জানতে হবে যে সেন্টিমিটারকে তুমি কিভাবে অ্যাটমসফিয়ারে নেবে। এটাও চাপের একক, এটাও চাপের একক। আমরা এটা জানি যে 76 সেন্টিমিটার সমান হলো 1 অ্যাটমসফিয়ার। আই রিপিট, 76 সেন্টিমিটার ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা 74 কে 76 দিয়ে ভাগ করলে এটা আমাদের অ্যাটমসফিয়ারে চলে যাবে। এটা নিতে হবে, নইলে অঙ্ক ভুল হবে।
আমাদের ছেলেমেয়েরা ভুল করলে এই জায়গাগুলোতে করে, যারা ভুল করে। তোমরা ভুল করবে না, তোমরা তো ভালো। ভি এর মানটা তোমার আছে কত? 1 মিলিলিটার, বাট আর এর সাথে ব্যবহৃত এককটা হলো লিটার। সো ইউ হ্যাভ কনভার্ট মিলিলিটার ইন্টু লিটার। তো 1 মিলিলিটার আমরা লিখতে পারি এত লিটার। 1000 দিয়ে ভাগ করলাম আমরা এটাকে, ঠিক আছে। এন এর মান আমরা বের করব। টি ইকুয়াল টু কত লিখবো আমরা? টিটা আমাদের দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে আছে 27, কিন্তু এই টিটা হলো ক্যালভিন স্কেলের টি। সুতরাং এখানে আমরা 273 যোগ করে এটাকে আমরা ক্যালভিন স্কেলে রূপান্তরিত করব। এই সবগুলো মান তুমি বসিয়ে দিলে এন এর মানটা পেয়ে যাবে। আমি করব না, তুমি করে বাকি রেজাল্টটা তুমি এখানে বসিয়ে নেবা। একটু খেয়াল করি আমরা আবার। পি এর মান বসাবো, ভি এর মান বসাবো, আর এর মান বসাবো, টি এর মান বসাবো। বসালে আমরা এন এর মানটা পেয়ে যাবো। এটা আমাদের প্রথম কাজ। আমরা মূল সংখ্যা পেয়ে গেলাম। তারপর তুমি ঐকিক নিয়মেও করতে পারো, সূত্রেও বসাই করতে পারো। তুমি লিখতে পারো, এটা করার পরে তুমি লিখতে পারো 1 মোল গ্যাসে অণু থাকে এতটি, সুতরাং এত মোলে কতটি। কেমন? 1 মোলে থাকে এতটি, সুতরাং এত মোলে কতটি। তুমি এইভাবে ঐকিক নিয়মে করতে পারো, অথবা সূত্রটা বসিয়ে করতে পারো। আমি সূত্রটা বসাই। এটা ধরো তুমি করে ফেললে, আমি তোমার জন্য রেখে দিলাম। তুমি যদি সূত্রে বসাও তাহলে বসাইতে পারো এই মোল সংখ্যাটা তোমার আগের ওখান থেকে বেরিয়ে আসবে, ওখান থেকে তুমি বসাবা। ইনটু অ্যাভোগাড্রো সংখ্যাটা বসাবা, এখান থেকে তোমার অনুসংখ্যাটা বেরিয়ে আসবে। আশা করি আমরা গত ক্লাসের যে বিষয়বস্তুগুলো আমরা পড়েছিলাম, আশা করি আমরা পারবো। ঠিক আছে, আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু সামনের দিকে চলে আসি। আমাদের আজকের আলোচ্য সূচি হবে সমীকরণ ভিত্তিক আলোচনা। এই জায়গাটা বেশ খানিকটা বড় জায়গা, কিন্তু কোনো অসুবিধা নেই। সমীকরণ ভিত্তিক আলোচনার জন্য তোমার শুধু সমীকরণগুলো জানতে হবে আর সাহস করে অঙ্কগুলো করে ফেলতে হবে, এই যে, আর কিচ্ছু না। তুমি সমীকরণগুলো জানতে হবে। অবশ্যই যেহেতু পরিমাণের হিসাব, এখানে সমীকরণগুলোকে অবশ্যই সমতা করতে হবে। এই সমতাকৃত সমীকরণ আমাদের লাগবে, এবং একটু সাহস করে চিন্তা করে অঙ্কগুলো করে ফেলা যাবে। তো আসো আমরা 2-1টা অঙ্ক একটু রিপিট করি। আমরা রিপিট না, আমরা 2-1টা অঙ্ক একটু করি। আমরা লিখে ফেলবো, বোর্ডটা যেহেতু ছোট, আমরা লিখে ফেলবো। খুব সিম্পল একটা অঙ্ক, আমরা লিখে ফেলি অঙ্কটা। 160 গ্রাম চুনাপাথরের একটি নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। একটা কথা আমরা যেন কনফিউজ না হই। চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, কিন্তু চুনাপাথর যেহেতু এটা আকরে, এটা 100% বিশুদ্ধ নাও হতে পারে। এর মধ্যে অন্য অপদ্রব্য থাকতে পারে, বালে, কাদামাটি ইত্যাদি। আমাদের বলে দিয়েছে যে চুনাপাথরের যে নমুনাটা আমরা নেব, সেখানে 95% হলো ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ তুমি 100 গ্রাম চুনাপাথর নিলে সেখানে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। 160 গ্রাম চুনাপাথরের একটি নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। উক্ত নমুনাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে?
আমরা অঙ্কটা দুইটা স্টেপে করব। আমরা লেখা হয়েছে আশা করি। আমরা অঙ্কটা দুইটা স্টেপে করব। ফার্স্ট স্টেপে আমরা জানার চেষ্টা করব যে এখানে চুনাপাথরের মধ্যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট 160 গ্রাম চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত গ্রাম, প্রথমে আমরা এটা বের করব। ঐকিক নিয়ম আমরা বের করব যে 100 গ্রাম চুনাপাথর নিলে পাওয়া যাবে 95 গ্রাম, আর 160 গ্রাম নিলে কত গ্রাম পাওয়া যাবে আমরা এটা হিসাব করব। দ্বিতীয়ত আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া লিখে সেখান থেকে সমীকরণটা লিখে সেই সমীকরণ থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হিসাব করব। তো আসো করা যাক। আমরা একটু সেট করি, হিন্টসের মতো করে আমরা করব, তুমি বাকিটা করবা, পরে আমার সাথে কথা বলবা। আমরা ফার্স্ট স্টেপে যদি করি, আমরা হিন্টস লিখে আমরা লিখি হিন্টস 1। ফার্স্ট স্টেপে আমরা করব এখানে চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয়। সংক্ষেপে যদি আমরা করি, আমরা এরকম লিখতে পারি, তুমি বিস্তারিত লিখেই করতে পারো। 100 গ্রাম যদি তুমি চুনা পাথর নাও, সেখানে তুমি 95 গ্রাম পাবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 160 গ্রাম নিলে কত গ্রাম পাওয়া যাবে, এটা তুমি এখান থেকে হিসাব বের করতে পারো। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ সংক্ষেপে করলে এইভাবে তুমি হিসাবটা বের করতে পারো। দ্বিতীয়ত আমরা যেটা করব, আমরা সমীকরণটা লিখবো। আমাদের বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর যে নমুনা, তার মূল উপাদান ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে পরে এখানে একটা বিক্রিয়া হবে। বিক্রিয়াটা সমীকরণটা আমরা সঠিকভাবে লিখতে হবে, এটা সবাই আমরা পারি। ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো তুমি লক্ষ্য করো, আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটের একটা পরিমাণ বের হবে। আমরা এখান থেকে বলতে, এখানে আছে তোমার 1 মোল। আণবিক ভর যদি তুমি বের করো, 1 মোল আছে, এখানেও 1 মোল তৈরি হয়েছে। এই দুইটা জিনিসের হিসাবে আমাদের লাগবে। এটা হিসাব করলে এটার 1 মোলের পরিবর্তে তুমি 40 যোগ 12 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের 1 মোল হয় কত, 44 গ্রাম। দেন তুমি লিখতে পারো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম, বা প্রদত্ত 100 গ্রাম চুনা পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। 1 থেকে কত, আর এখানে যে সংখ্যাটা হয় সেখান থেকে কত, আমরা করে ফেলবো। তাহলে কি দাঁড়াবে আমাদের শেষ পর্যন্ত, 100 গ্রাম প্রদত্ত চুনা পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 44 গ্রাম, কিন্তু এখানে আমি এখানে যা বের হয় এটা আমরা করে নিলে আমাদের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আমরা সংক্ষেপে করলে এইভাবে অঙ্কটাকে করতে পারবো। আমরা আরেকটা অঙ্কের মধ্যে যাই এবার। কি ধরনেরই আরেকটা অঙ্ক, একটু সামান্য চেঞ্জ করে দেবো আমরা। % বিশুদ্ধ চুনাপাথরের একটি নমুনাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে একটা তাপমাত্রায় চাপ দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
760 মিলিমিটার পারদ চাপে আমরা লিখে ফেলব অঙ্কটা। 95% বিশুদ্ধ 140 গ্রাম চুনা পাথরের একটি নমুনাকে 95% বিশুদ্ধ 140 গ্রাম চুনা পাথরের একটি নমুনাকে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 760 মিলিমিটার পারদ চাপে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, আমরা একটা ভাবে করব। এটা তো আমরা দুটো স্টেপে করব। ফার্স্ট স্টেপে আমরা চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করব। সেকেন্ড স্টেপে এসে আমরা সমীকরণটা লিখব, লিখে আমরা করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি করি চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 100 গ্রামের মধ্যে আছে 95 গ্রাম, তাহলে 140 গ্রামের মধ্যে কত গ্রাম আছে আমরা এটা এখান থেকে হিসাব করে নেব। এখানে আমরা দেখতেছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন বিক্রিয়া করে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এই সম্পর্ক ব্যবহার করে আমরা প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের ভর বের করব। 100 গ্রাম থেকে পাওয়া যাবে 44 গ্রাম, আর ওখানে আগে ওই জায়গাতে যা হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। এটা আমরা পেয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইডের ভর। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করার জন্য। তো কার্বন ডাইঅক্সাইডের আয়তন চূড়ান্ত ফলাফল বের করার জন্য আমরা এখন পিভি সমান NRT সমীকরণটা প্রয়োগ করব। ঠিক আছে, পিভি ইকুয়াল টু NRT সমীকরণটা প্রয়োগ করব। আমরা ভি সমান আমাদের কত হবে NRT বাই পি। মানগুলো যদি আমরা এখানে একটু রিপিট করি, আমরা বলি একটু আর ইকুয়াল টু 0. বলো, আর এর মানটা 0.0821 লিটার, একক সহ লিখতে হবে কিন্তু, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। পিটা আমাদের দেওয়া আছে কত 740 মিলিমিটার মার্কারি। যেহেতু আর এর সাথে অ্যাটমসফিয়ার আছে, আমরা এই মিলিমিটারকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। কিভাবে? আমরা 760 দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে এটা অ্যাটমসফিয়ার হয়ে যাবে। ভিটা আমরা বের করব, n ইকুয়াল টু হলো W/m, গ্যাসের ভর বাই আণবিক ভর। আই রিপিট, মোল সংখ্যা সমান হলো ভর বাই আণবিক ভর। ভর তুমি আগের স্টেপে এখানে বের করছো, ভর ইকুয়াল টু যেটা হওয়ার তুমি সেখান থেকে এটা নিয়ে আসবা। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44, এটা দিয়ে ভাগ করলে তুমি এখানে n এর মানটা পেয়ে যাবে এত মোল। টি ইকুয়াল টু তোমার দেওয়া আছে নিশ্চয়ই, কিছু একটা দেওয়া ছিল, টি ইকুয়াল টু 30 প্লাস 273 কেলভিন। আমরা আবার একটু খেয়াল করি, আর এর মানটা লিখলাম, পি এর মানটা লিখলাম। পি এর মানটা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিলাম। কেন নিলাম? কারণ আর এর সাথে, আর এর এককটার সাথে, আর এর মানের সাথে একক হিসাবে অ্যাটমসফিয়ার উল্লেখ আছে। তাহলে ভিটা আমাদের এখন বের হবে কিসে, কোন এককে? লিটার এককে বের হবে।
এন সমান হলো ভর বাই আণবিক ভর। এই ভরটা কার্বন ডাইঅক্সাইডের ভর তুমি আগের স্টেপে বের করে আসছো, ভর বাই আণবিক ভর, তো মূল হয়ে গেল টি। সবগুলো বসাইলে আমরা ভি এর মানটা পেয়ে যাব। আশা করি পারা যাবে। আমরা নেক্সট আরেকটা অঙ্কে যদি আসি, অঙ্কগুলো সব এরকমই। তুমি যখনই একটা অঙ্ক দেখবা একটু চিন্তা করলে দেখবা যে একটা পথ পাওয়া যাবে। তবে আমরা আরেকটা অঙ্কে একটু আসি। আমরা লিখে ফেলবো অঙ্কটা। আগে একটু রিপিট করি। 95% বিশুদ্ধ 200 গ্রাম চুনাপাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ কস্টিক সোডাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করে। তুমি অঙ্কটা পড়ে বুঝতে পারো যে অঙ্কটা আমরা দুটা স্টেপে করব, তিনটা স্টেপে করব। ফার্স্ট স্টেপে আমরা চুনাপাথরের মধ্যে 200 গ্রাম চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু আমরা এটা বের করব। সেকেন্ড স্টেপে ওই পরিমাণ চুনাপাথর বা ওই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, সেকেন্ড স্টেপে আমরা এটা বের করবো। এটার জন্য আমাদের একটা সমীকরণ দরকার হবে, আমরা একটু আগে লিখছিলাম। থার্ড স্টেপে এসে আমরা কার্বন ডাইঅক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করার জন্য কি পরিমাণ কস্টিক সোডা লাগবে আমরা সেটা হিসাব করে বের করবো। অর্থাৎ অঙ্কটা আমরা তিনটা স্টেপে করব। তো চলো বন্ধুরা আমরা একটু শুরু করা যাক। চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, যেহেতু তোমাকে বলা হয়েছে 95% বিশুদ্ধ, তার মানে 100 গ্রাম চুনাপাথর নিলে সেখানে পাওয়া যাবে 95 গ্রাম। তোমার মোট চুনাপাথরের পরিমাণ হলো 200 গ্রাম, এখানে তোমার হয়ে যাবে কত, 190 গ্রাম। আমরা পেয়ে গেলাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। সেকেন্ড স্টেপে আমরা বের করব এই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আমরা সেটা বের করব। এটার জন্য আমাদের একটা সমীকরণ লাগবে। এখানে একটা আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করার কথা বলেছে, আমরা লিখব 100 গ্রাম 44 গ্রাম। আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি নেওয়া হয় তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আর যদি তুমি 190 গ্রাম নাও তাহলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এটা তুমি হিসাব করে বের করবা।
এখন থার্ড স্টেপে আসা যাক। স্টেপ 3, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে আমরা সোডিয়াম কার্বনেটে পরিণত করব, তার জন্য কি পরিমাণ কস্টিক সোডা লাগবে আমরা সেটা হিসাব করে বের করব। আমরা সমীকরণটা লিখব প্রথমে। আমাদেরকে বলছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে ওইটাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ কস্টিক সোডা লাগবে। তাহলে আমরা হিসাবগুলো আমরা একটু বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা যদি সংক্ষেপে করতে চাই আমরা করতে পারি প্রয়োজনীয় কস্টিক সোডার ভর 44 গ্রামকে 44 গ্রামকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে লাগে আমাদের 80 গ্রাম। আর তুমি আগের স্টেপে কার্বন ডাইঅক্সাইড যেটা বের করছো সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা লক্ষ্য করতে পারতেছি আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে 80 গ্রাম প্রয়োজন। একটা সমীকরণ আমাদের বলতেছে 44 গ্রামকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে প্রয়োজন 80 গ্রাম। আর তুমি আগের স্টেপে কার্বন ডাইঅক্সাইড যেটুকু পেয়েছো ততটুকুকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু, তুমি এগুলো ঐকিক নিয়মও করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি হলো। আমরা আরো দুই একটা অঙ্ক একটু রিপিট করতে পারি। আমাদের 10 গ্রাম জিঙ্ক অক্সাইডকে সিম্পল অঙ্ক, তুমি লক্ষ্য করো। বলা হয়েছে 10 গ্রাম জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারিত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। প্রথমত আমরা সমীকরণটা লিখব। জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারিত করার যে সমীকরণটা আমরা সেটা লিখব। এটা কার্বন মনোক্সাইডও হতে পারে, আবার কার্বন মনোক্সাইড পরবর্তীতে আরো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডও হতে পারে। যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড বলছে আমরা কার্বন ডাইঅক্সাইড এখানে লিখবো। অনেক সময় এখানে কার্বন মনোক্সাইড বললে আমরা সেটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের এটা আশা করি তুমি বুঝো যে এটা 1 মোল কার্বন ডাইঅক্সাইড, আর 1 মোল কোনো গ্যাস এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে। অর্থাৎ এসটিপিতে, আই রিপিট,
এসটিপিতে এসটিপি কি প্রয়োজন হলে আমরা একটু পরে আবার বলবো। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তাহলে আমরা এত ইজিলি বসিয়ে দিতে পারি, এত গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে এসটিপিতে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এত গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়। আমরা করে ফেলি একটু। 162.8 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সুতরাং 10 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে এসটিপিতে কতটুকু পাওয়া যাবে? এসটিপি সম্পর্কে আমরা যদি একটু কথা বলি। এসটিপি আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলে অনেক সময় যদি আমরা জিজ্ঞাসা করি এসটিপি কি, সে বলতে থাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বা যদি বলা হয় এনটিপি কি, সে বলে ফেলে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, এগুলো এদের অ্যাব্রিভিয়েশন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কিন্তু যখন তোমাকে বলা হয় এসটিপিটা কি, এনটিপিটা কি, তাহলে এখানে এটা দিয়ে কি বোঝায় তোমাকে সেটাই বলতে হবে। অর্থাৎ এটা দিয়ে একটা টেম্পারেচারকে বোঝায়, একটা প্রেশারকে বোঝায়। কত টেম্পারেচার? 0 ডিগ্রি সেলসিয়াস, বা যদি তুমি কেলভিনে বলো 273 কেলভিন। এটা হলো স্ট্যান্ডার্ড বা নর্মাল টেম্পারেচার। একটা চাপকে বোঝায়, কত সেটা? 1 atm, অথবা অন্য কোনো এককে তুমি বলতে পারো। 1 atm সমান আবার কত? 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি, 101.325 কিলো প্যাসকেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে যখনই আমরা এসটিপি বলবো বা এনটিপি বলবো, এখানে আমরা একটা তাপমাত্রাকে বুঝবো, একটা চাপকে বুঝবো। কত তাপমাত্রা? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। চাপ কত? 1 atm। এটা বিভিন্ন এককে থাকতে পারে, সেন্টিমিটার এককে থাকতে পারে, মিলিমিটার এককে থাকতে পারে, কিলো প্যাসকেল এককে থাকতে পারে, বা তুমি মনে করো প্যাসকেলে তুমি এটাকে লিখতে পারো 1000 দিয়ে গুণ করে, প্যাসকেলে লিখতে পারো, প্যাসকেলে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। पाँच ग्राम पोटेशियम क्लोराइड के ताप दिले कत ग्राम অক্সিজেন পাওয়া যাবে? দুটো উত্তর আমাদের কাছে চেয়েছে। কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, আরেকটা উত্তর চেয়েছে এসটিপিতে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। আমাদের এখানে কাজ সিম্পল, আমরা পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে বিক্রিয়া কি হবে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এগুলো আমাদের এখানে যে সমীকরণগুলো ব্যবহার করেছে এগুলো সবই তুমি পড়ে আসছো, মানে এসএসসি লেভেলে পড়ছো। এই বিক্রিয়াগুলো দিয়েই এখানে সাজানো হয়েছে। এখানে তুমি ভয় পাওয়ার কিছু নাই যে এখানে নতুন কোনো বিক্রিয়া, আমি বিক্রিয়াগুলো পারবো কিনা, ওইভাবে ভাবার দরকার নাই। আমরা এখানে সমীকরণটা লিখি একটু। হিসাব তো আগের মতোই।
আমরা অঙ্কের প্রথম অংশ করার জন্য আমরা লক্ষ্য করতেছি সবাই, অঙ্কের প্রথম অংশ করার জন্য সবাই একটু খেয়াল করি, আমরা আমাদেরকে বলছে যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাই তুমি বলতে পারো যে এত গ্রাম, এখানে হিসাব করলে যা হবে আর কি, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায় এত গ্রাম অক্সিজেন। 1 গ্রাম থেকে কত, 5 গ্রাম থেকে কত, এটা আমরা হিসাব করে বের করে ফেলবো। এত গ্রাম থেকে এত, 1 থেকে কত, আর 5 গ্রাম থেকে কত। আর সেকেন্ড অংশটা করার জন্য আমাদের বলছে এসটিপিতে কত আছে, এইখানে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম, সমতুল্য 3 ইন্টু, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার। তার মানে এখানে আমাদের টোটাল আয়তন কত হবে, এসটিপিতে মোট আয়তনটা কত হবে, 3 ইন্টু 22.4 লিটার। আমরা একটু যদি করে দেখাই অঙ্কটাকে, দ্বিতীয় অংশটা আমরা লিখতে পারি, প্রথম অংশটা আমরা এরকম করব, অক্সিজেনের প্রাপ্ত অক্সিজেনের পরিমাণ কত হবে, 245.2 থেকে 245.2 গ্রাম থেকে পাওয়া যাবে 3 ইন্টু 32 গ্রাম, 5 গ্রাম থেকে কত, এখানে হিসাব করলে আমাদের হিসাবটা বের হয়ে যাবে। দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় অংশটা হবে আমাদের এসটিপিতে অক্সিজেনের আয়তন। এত গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 3 ইন্টু 22.4 লিটার, 5 গ্রাম থেকে কত লিটার। আমরা ছোট ছোট 2-1টা অঙ্ক একটু সামান্য রিপিট করে শেষ করে দেব, এটা আশা করি শেষ হলো। আমি একটু পড়ে দিচ্ছি। 580 গ্রাম আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই তাপমাত্রায় এই চাপে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে বা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আমরা এই অঙ্কটাকে 3টা স্টেপে যদি ভাগ করি, ফার্স্ট স্টেপে আমরা বিক্রিয়াটা লিখবো, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লিখবো যেখানে হাইড্রোজেন তৈরি হবে। দ্বিতীয় স্টেপে আমরা এই 580 গ্রাম আয়রন থেকে কত গ্রাম
সরি সরি, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে না, এখানে হবে হাইড্রোজেন। কত আয়তন হাইড্রোজেন পাওয়া যাবে, সরি এখানে হাইড্রোজেন হবে, কত আয়তন হাইড্রোজেন পাওয়া যাবে। সেকেন্ড স্টেপে আমরা এত গ্রাম আয়রন থেকে ব্যবহার করে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় সেটা বের করবো। থার্ড স্টেপে এসে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রয়োগ করবো। আসো একটু করা যাক, আমি হিন্টস আকারে একটু করি। ফার্স্ট স্টেপে কথা ছিল আমাদের, আমরা সমীকরণটা লিখবো আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে লক্ষ্য করো তোমার 56 গ্রাম, 55.85 ধরতে পারো। যদি কিছু দেওয়া না থাকে, যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে কিছু, তাহলে সেটাই ধরতে হবে। আর নইলে তুমি 55.85 ধরতে পারো, 56ও ধরতে পারো। আমরা এখান থেকে হিসাব করে বের করব। এটা আমাদের 1 নাম্বার। দ্বিতীয়তে আমাদের প্রাপ্ত হাইড্রোজেনের ভর। তুমি 56 গ্রাম আয়রন ব্যবহার করলে পাবে 2 গ্রাম, আর তুমি ব্যবহার করছো 580 গ্রাম, তাহলে সেখানে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে সেটা আমরা হিসাব করে বের করব। তৃতীয়তে আমরা করব পিভি সমান এনআরটি, এই সমীকরণ ব্যবহার করবো। আমাদের এখানেও বের করতে হবে ভিটা, ভি ইকুয়াল টু আমাদের হবে কত এনআরটি বাই পি। আমরা আবার যদি মানগুলো বসাই এবং মানগুলোর সাথে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, রসায়নের মধ্যে এই সমীকরণটার অবশ্যই বিশেষ গুরুত্ব আছে। আর এর মান কত? ঠিক আছে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ফাইন। পি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 99.99 কিলো প্যাসকেল। এটা থাকলেই তো হবে না, না এটা থাকলে হবে না। কেন হবে না? কারণ আর এর সাথে ব্যবহৃত এককটা হলো এটিএম। সো ইউ হ্যাভ টু কনভার্ট কিলো প্যাসকেল টু এটিএম। আমরা এটা কিভাবে করব? আমরা এটাকে 99.99 এটাকে আমরা ভাগ করব 101.325 দিয়ে। ভাগ করলে আমরা এটা এটিএমে চলে যাব। তাহলে এই সম্পর্কগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। টি এর মানটা তুমি লিখে বলো, টি এর মানটা হবে 27 প্লাস 273 কেলভিন। আর এন ইকুয়াল টু হবে, এন ইকুয়াল টু হলো ভর বাই আণবিক ভর। এন এর জায়গায় তুমি চাইলে ডব্লিউ বাই এমও লিখতে পারো। এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম। ডব্লিউ কত তোমার এখানে যা হবে, এখানে যা হবে সেটা বাই 2 এত মোল। এখানে যেটা হবে সেই সংখ্যাটা তুমি এখানে বসিয়ে দিবা। বসিয়ে দিলে এন এর মান, বা সরাসরি এখানেও এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম লিখে এখানে বসাই দেবে, বসাইলে হয়ে যাবে। আরেকটা ছোট্ট অঙ্ক আমরা দেখি। যে কোনো একটা কিছু ধরো, 480 গ্রাম আয়রন এই অঙ্কটা একটু খেয়াল করব। 480 গ্রাম আয়রন স্টিম থেকে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন করে। আমরা শুধু এখানে যদি সমীকরণটা জানি, সমীকরণটা জানলে আমরা অঙ্কটা করে নিতে পারবো আশা করি। আমরা সমীকরণটা লিখি, আয়রন প্লাস স্টিম কি হবে আমাদের, এই হলো আমাদের সমীকরণ। এখন এখান থেকে আমরা হিসাব নিকাশ করে নেব। এখানে অবশ্যই একটু সুবিধা আছে, যেহেতু এনটিভি বলছে
আমরা এখানে হিসাব আমাদের সহজ হয়ে যাবে। আমরা লিখতে পারি এনটিপিতে এই 2 গ্রামের পরিবর্তে আমরা লিখবো 22.4 লিটার। তাহলে এখানে টোটাল কত আয়তন হবে এনটিপিতে? 4 × 22.4 লিটার। তাহলে তুমি যদি অঙ্কটা সাজাও তোমার হবে 3 × প্রাপ্ত হাইড্রোজেনের আয়তন। এত গ্রাম আয়রন ব্যবহার করলে সেখান থেকে পাওয়া যাবে 4 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস। আর তুমি যদি 480 গ্রাম ব্যবহার করো তাহলে কত লিটার পাওয়া যাবে এটা তুমি এখান থেকে হিসাব করে বের করে ফেলতে পারো। তো প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক কষ্ট দেওয়া হলো। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তো শেষের আগে আরো 2টা কথা একটু বলি। তুমি পড়লেই তোমার পড়াগুলো শেষ হয়ে যাবে। পৃথিবীতে কাউকে না কাউকে মানতে হয়। কারো কারো কথা বিনা বাক্যে যদি তুমি মেনে নাও তাহলে জগৎ সংসারেরও কোনো ক্ষতি নাই, বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখবা তোমার উপকারই হবে। তো আমি বলি কি, আমার কথাটা তোমরা মেনে নাও। অনলাইন ক্লাসগুলো সাথে সাথে তোমরা পড়ে ফেলো। পড়ে তোমার এখানে বোঝার সুবিধা অসুবিধা, সুবিধাটা তুমি নাইবা শেয়ার করলা অথবা করলা, যেটা বুঝো না সেটা তুমি শেয়ার করো। শেয়ার করলে তোমার পড়াগুলো হয়ে যাবে এবং তোমার এই পড়াগুলো হয়ে গেলে এটা তোমার পরবর্তীতে রিভিশন হবে। রিভিশন আমরা যত বেশি দিব তত আমরা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবো। তো পরবর্তী ক্লাসে দেখা হওয়া পর্যন্ত সবাইকে আবার শুভেচ্ছা। সবাই ভালো থাকো, বাসায় থাকো, ভালো থাকো, স্যারের জন্য দোয়া করবা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।